মার্কিন শুল্ক আর মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা দেশের রপ্তানি বাণিজ্যে। সদ্য বিদায়ী অর্থ বছরে $28 কোটি কমেছে আয়। অর্ডার কমায় পোশাক খাতে হারিয়েছে $1 বিলিয়ন। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে চড়া মুরগির বাজার। সোনালী ও ব্রয়লার কেজিতে বেড়েছে 20 টাকা। ওঠানামা নেই সবজি ও মাছের দরে। চালের দাম কমায় স্বস্তি। অবৈধ দখল ও নাব্য সংকটে বর্ষায় লঞ্চ ভিড়তে পারছে না মুন্সিগঞ্জের মীর কাদিম নদী বন্দরে। ব্যাহত ব্যবসা বাণিজ্য। বন্দর সচলে উদ্যোগ নেওয়ার আশ্বাস জনপ্রতিনিধির। অতিবৃষ্টি ও খরায় মানিকগঞ্জে নষ্ট হচ্ছে মরিচ ক্ষেত। ঋণ নিয়ে আবাদ করে বিপাক কৃষক। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের পরামর্শ দেওয়া হচ্ছে, দাবি কৃষি বিভাগের। এবং হরমুজ প্রণালীতে কোনো মার্কিন হস্তক্ষেপ মানবে না ইরান। আন্তর্জাতিক নৌপথ বন্ধ করা অগ্রহণযোগ্য, দাবি ওয়াশিংটনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাংলাদেশে আমদানি রফতানি বাণিজ্যের ভলিউম রেকর্ড পরিমাণ বাড়লেও ইউরোপ আমেরিকার মন্দা পরিস্থিতিতে রফতানি আয় কিছুটা কমে $48 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। ট্রাম্পের ট্যারিফ জটিলতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধের কবলে পড়ে আশানুরূপ অর্ডার না আসায় শুধু তৈরি পোশাক খাতে অন্তত $1 বিলিয়ন কমেছে। অবশ্য জুন মাসে গার্মেন্টসের $3.38 বিলিয়ন সহ সর্বমোট $4.2 বিলিয়ন আয়ের মাধ্যমে মাসিক আয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত $7 বিলিয়ন পিছিয়ে থেকে 2025-26 অর্থ বছর শেষ করা বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। অবশ্য বিগত 2024-25 অর্থ বছরে এই আয় ছিল $48.28 বিলিয়ন। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশও কোনোভাবে তার থেকে বাদ যাচ্ছে না। ইউরোপ আমেরিকার স্টোরগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা কিছুটা কমিয়ে দেওয়ায় সৃষ্টি হচ্ছে সংকটের। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে যে একটা মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের প্রভাবে আমাদের রপ্তানি কমেছে এবং আমাদের গার্মেন্টসের রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি যেটা ছিল বাংলাদেশে সেটা কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 7% প্রবৃদ্ধিতে $1.23 বিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে 7.75 প্রবৃদ্ধিতে $883 মিলিয়ন আয় করেছে। একই সঙ্গে রপ্তানি আয় বেড়েছে হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ও কৃষিজাত পণ্যে। তবে রপ্তানি আয়ে বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে $39.34 বিলিয়ন রপ্তানি আয় হলো এবার 1.64% কমে $38.70 এসে দাঁড়িয়েছে। এটাকে আমরা ওভারকাম করার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসছি, মিটিং করতেছি, কীভাবে করে আমরা গ্রোথটা ধরে রাখবো এটা নিয়ে কাজ করতেছি। 24.67 প্রবৃদ্ধি নিয়ে $3.96 বিলিয়ন রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু করেছিল বাংলাদেশের তৈরি পোশাক খাত। কিন্তু আগস্ট মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়িয়ে দিলে বিপর্যয়ের কবলে পড়ে গার্মেন্টস শিল্প। বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো ক্ষতি এড়াতে অর্ডার কমিয়ে দেওয়ায় এ খাত থেকে রপ্তানি আয়ও কমতে থাকে। এক্ষেত্রে আশা জাগিয়েছে জুন মাসে রপ্তানি আয়। আগের অর্থ বছরে এই সময়ে $3.33 বিলিয়ন রপ্তানি আয় হলো এবার তা বেড়ে $4.20 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। মানুষ তার ইনকামের সাথে সামঞ্জস্য করতে পারছে না, যার জন্য সেলসের পার্সেন্টেজ ডাউন হয়েছে। শুধুমাত্র ইউরোপ না, আমেরিকা না, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আপনার ক্রাইসিস চলছে। এদিকে রপ্তানি আয় কিছুটা কমলো, আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়িয়েছে বাংলাদেশ। বিদেয়ী 2025-26 অর্থ বছরে 7.13% প্রবৃদ্ধিতে 35,31,000 কন্টেনার, 5.62% প্রবৃদ্ধিতে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 6.35% প্রবৃদ্ধিতে 4,336টি জাহাজ হ্যান্ডেলিং করেছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। কিন্তু পর্যায়ক্রমে গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বন্দর ও কাস্টমসের অতিরিক্ত
শুল্ক হার ভোগান্তিতে ফেলেছে গার্মেন্টস ব্যবসায়ীদের। যুদ্ধের প্রভাবের কারণে আমাদের দেশে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে মূল্য বৃদ্ধিটা হয়েছে, ভ্যাট ট্যাক্স এবং পোর্টের যে চার্জটা বৃদ্ধি হয়েছে, সব কিছু যদি আমরা একসাথে কস্টিংয়ের মধ্যে আনি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে কিন্তু আমরা কোনোভাবে তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না। নানা জটিলতা ও সমীকরণ সত্ত্বেও বিদায়ী অর্থ বছরে 4.09% প্রবৃদ্ধিতে $9 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক এতক্ষণ দেখছিলেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞের সরাসরি সম্প্রচার। দেখছেন এ সময় বাণিজ্য। দর্শক, প্রতিবেদনটি এর আগে দেখলাম বর্তমান বিশ্ববাজার রফতানি আয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আপনি চলন্ত অবস্থায় আছেন, আপনাকে আবারও স্বাগত। সেটি হচ্ছে যে আমরা যে নিউজটি একটু এর আগে দেখলাম সেটি হচ্ছে যে বিশ্ববাজারে যে মন্দা পরিস্থিতি, সার্বিক অবস্থায় বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে একটি ধাক্কা লাগছে। সেই ক্ষেত্রে এখন বর্তমানে কি মনে করছেন আপনারা ব্যবসায়ী পর্যায় থেকে? দেখেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন গত একটা বছরের প্রায় 9 মাস একটানা নেগেটিভ গ্রোথ ছিল, ডিক্লাইন করছিল, এবং এখনো পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি হয়নি। যদিও জুন মাসের রপ্তানিটা পজিটিভ দেখাচ্ছে, কিন্তু এটা আপনারা দেখেছেন যে গত বছর জুন মাসের প্রথম সপ্তাহটা ঈদের ছুটির কারণে বন্ধ যাওয়াতে ওয়ার্কিং ডেজ কম থাকাতে গতবার এক্সপোর্ট কম ছিল। এই বছর ওয়ার্কিং ডেজ বেশি পাওয়াতে কিছুটা বেশি হচ্ছে, বিধায় কিন্তু এ মাসের গ্রোথটা পজিটিভ দেখাচ্ছে। বাট কোনোভাবেই রপ্তানি আদেশ এমন কোনো পর্যায়ে পৌঁছেনি যেটা পজিটিভ গ্রোথ হতে পারে, এবং সামনের দিনগুলিও ভালো হওয়ার মতো তেমন কোনো সংকেত বা পরিবেশ এখনো তৈরি হয়নি, এবং এটা কন্টিনিউয়াসলি সামনের আরও কয়েক মাস এরকম ডিক্লাইন করতে থাকবে। রপ্তানি কম হবে, আমাদের রপ্তানি আদেশ ওই পরিমাণ নেই, এবং আমাদের যে ইউডির ফোরকাস্ট তাতে মনে হচ্ছে না যে সামনে গ্রোথটা ভালো হবে। পরিস্থিতি কিন্তু খুব আশঙ্কাজনক এবং খুব ভয়াবহ। কন্টিনিউয়াসলি একটার পর একটা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হচ্ছে। এই গত কয়েকদিনও কিন্তু বড় বড় কয়েকটা ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এবং শ্রমিক অসন্তোষ নিয়ে প্রতিদিনই কেউ না কেউ কোনো না কোনো সাইড থেকে আমার কাছে আসছে, এবং এটা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে, এবং এই যে আমি বারবার বলছি যে এই ইন্ডাস্ট্রির যে সরকার যেখানে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ, কিন্তু চলমান ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এইটাকে কিন্তু ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এদের দিকে কিন্তু কোনো নজর দিচ্ছে না। সামান্য একটু সহযোগিতা পাইলেই কিন্তু এই ফ্যাক্টরি হয়তো বন্ধ হওয়া থেকে বেঁচে যেত, এই শ্রমিকগুলি কিন্তু কর্মসংস্থান হারানো থেকে রক্ষা পেত, কিন্তু সেই কাজটা কিন্তু কেউ করছে না, না ব্যাংক করছে, না বাংলাদেশ ব্যাংক সেটা দেখছে, কেউই করছে না। সেক্ষেত্রে শীর্ষ ব্যবসায়ী খাতের শীর্ষ মহল এবং সরকারের বিভিন্ন শীর্ষ কমিটিতে আপনারা আছেন। বিজিএমইও এর আগে জানিয়েছিল সেটি হচ্ছে যে কারখানাগুলো ধুকে ধুকে চলমান রয়েছে, সেখানে সহায়তার জন্য আপনারাও বিকেএমই পর্যায় থেকে বলছেন। আসলে কার্যকর কি হচ্ছে আপনাদের দাবি দেওয়াগুলোর? না, আমাদের দিক থেকে আমরা এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা বা সহযোগিতার মনোভাব আমরা দেখছি না, কারণ এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। আমি গত কিছুদিন যাবৎ কন্টিনিউয়াস বলে যাচ্ছি যে সামান্য একটা বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্তের জন্য একটা ফ্যাক্টরি অপেক্ষা করছে, তাকে সেই সিদ্ধান্তটা দেওয়া হচ্ছে না। যেমন আমি ওই দিনও বলেছিলাম যে গ্রিন সোয়েটার নামে একটা ফ্যাক্টরির নতুন করে প্রিমিয়ার ব্যাংক নতুন করে একজন কোরিয়ান এবং একজন বাংলাদেশির কাছে বিক্রি করে রিশিডিউল করে দিয়েছে। সেই রিশিডিউলটা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিচ্ছে না বিধায় গত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ওই ফ্যাক্টরিটা চালুই করতে পারেনি সে। তো এখন চালু করার আগেই দেখা যাচ্ছে যে এই জুন মাসে তার একটা ইনস্টলমেন্টের ডিউ ডেট চলে গিয়েছে। এখন সেই ইনস্টলমেন্ট কিন্তু সে ফেল করেছে কারণ সে তো ফ্যাক্টরি চালুই করতে পারে না। ইনস্টলমেন্ট কি দিবে? তাকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল, সেই গ্রেস পিরিয়ডটা অ্যাকসেপ্ট করেনি বাংলাদেশ ব্যাংক, সেটা না করে এটাকে ফেলে রেখেছে। তো ফলে এই ধরনের অ্যাটিটিউড বা সহযোগিতার অভাব যদি থাকে, তাহলে কারোর পক্ষেই এই পরিস্থিতিতে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে।
নিটে যারা আছেন, আরএমজিতে যারা আছেন এবং টেক্সটাইলে যারা আছেন, এই সমস্ত খাতগুলো যদি আমরা এক জায়গায় করি, আপনাদের শীর্ষ সংগঠনগুলোতে তালিকাভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অবস্থা আপনারাই সবচেয়ে সম্যক ধারণা রাখেন। সেক্ষেত্রে এই তালিকাগুলো যারা চলমান, ধুকে ধুকে চলমান রয়েছে, যাদেরকে একটু সাপোর্ট দরকার বাংলাদেশ ব্যাংকিং খাতের, তাদের তালিকা আপনারা দিয়েছেন কিনা বাংলাদেশ ব্যাংকিং বা সরকার? আমরা কন্টিনিউয়াসলি এই তালিকা বাংলাদেশ ব্যাংকে দিয়ে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, অ্যাপ্লিকেশন করেছি, এবং বাংলাদেশ ব্যাংকে কনসার্ন ব্যাংকের এমডি সব লেভেলেই কথা বলছি আমরা, কিন্তু আমরা ওইভাবে কোনো সহযোগিতা এখনো পাই নেই এবং ওরকম কোনো লক্ষণ আমরা দেখছি না। সবাই কিন্তু দুকে দুকে মরছে এবং একটার পর একটা বন্ধ হচ্ছে। সেক্ষেত্রে ইন ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যতে আপনারা কি মনে করছেন যে কারখানার অবস্থা কিংবা সার্বিক অর্থনীতি এই খাতগুলোর কিংবা এই শিল্পের কোন অবস্থায় দাঁড়াবে? যদি এই ক্ষেত্রে যদি আমরা, সরকারের কিন্তু সদিচ্ছার কোনো অভাব আমরা দেখি না। বিশেষ করে সর্বোচ্চ লেভেলে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রত্যেকেই কিন্তু, বাণিজ্য মন্ত্রী প্রত্যেকেই কিন্তু সহযোগিতার আশ্বাস দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন, কিন্তু কার্যকর পদক্ষেপটা নেওয়া হয়নি। এই কারণে আপনার দেখবেন যে অনেকগুলি ফ্যাক্টরি তো বন্ধ হয়েছে এবং আরো বন্ধ হওয়ার অবস্থার মধ্যে রয়েছে, পথে রয়েছে। যে কোনো সময় একটার পর একটা কিন্তু বন্ধ হচ্ছে ফ্যাক্টরি। রপ্তানি যেভাবে ডিক্লাইন করেছে, সামনের দিনগুলি তো আমরা ভালো কিছু দেখছি না। সেক্ষেত্রে সরকারের যে লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং আপনারাও যারা আছেন এখানে পুরোধা, সবকিছু মিলে কি সমন্বয়ের অভাব হচ্ছে কিংবা বাস্তব পরিস্থিতি সিদ্ধান্ত? আমার কাছে মনে হচ্ছে সমন্বয়ের একটা, উনিও চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি যে মানে সমন্বয়টা হওয়া দরকার সেটার অভাব পরিলক্ষিত হচ্ছে। আমরা আমাদের দিক থেকে বলে যাচ্ছি, তুলে ধরছি, কিন্তু সেটা কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা হচ্ছে না। আমরা অনেক আগে পরামর্শ পেয়েছিলাম, সেটা হচ্ছে কিংবা নিউজও এসেছে, অনেকভাবে আলোচনা হয়েছে যে দক্ষিণ এশিয়া কিংবা এই সারাউন্ডিং কাছে যে দেশগুলো আছে, ইউরোপ আমেরিকার বাইরে এই বাজারগুলো আমাদের সম্প্রসারণ করা কিংবা নতুন বাজার সৃষ্টি, এগুলোতে আসলে কি অবস্থা? নতুন বাজার সৃষ্টির ব্যাপারে যেটা আমরা বারবার বলে যাচ্ছি যে আমাদের সাথে এফটিএ করা দরকার, যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়া এফটিএ করে কিন্তু এগিয়েছে, এবং আমাদের বড় বড় ব্র্যান্ডগুলি যদি আপনি দেখেন, আপনারা খোঁজ দেন যে গত বছর তাদের রপ্তানি আদেশ বাংলাদেশে কি পরিমাণ ছিল, এই বছর কি পরিমাণ আছে, তাতেই দেখবেন, বুঝে যাবেন যে এই বছর প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডের রপ্তানি আদেশ বাংলাদেশে কমেছে, এবং কোথায় যাচ্ছে সেটার খোঁজ নিয়েও পাবেন। এবং আমাকে দিল্লি থেকে আমাদের যে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সাহেব, উনি কিন্তু আমাকে জানিয়েছেন যে ইন্ডিয়াতে বড় বড় ব্র্যান্ডের রপ্তানি আদেশগুলি সেখানে শিফট হচ্ছে। তো এবং বিষয়টা আমাদের কাছে, যদি আমি এর মধ্যে 2-3টা বড় ব্র্যান্ডের যে এখানে কান্ট্রি ম্যানেজারের সাথে বসছিলাম, তাদের সাথে আলাপ করেও যেটা দেখেছি যে বাংলাদেশে গত বছর তাদের যে রপ্তানি আদেশ ছিল, এই বছর কারো 40% কম আসছে, কারো 30%, কারো 50% কম। এই পরিস্থিতি কিন্তু যাচ্ছে। সেক্ষেত্রে কারণ হিসেবে কি মনে করছেন আসলে এই যে বায়ার শিফট হয়ে যাওয়া? আমি বলি কারণ হিসেবে প্রথমত হলো যে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে এফটিএ করেছে। জি, আমরা শুনতে পাচ্ছি হাতেম ভাই। হ্যাঁ, এক মিনিট, তো ফোন দিতেছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইন্ডিয়া যে রপ্তানি, ইন্ডিয়া যেভাবে এফটিএ করে বা উদ্যোক্তাদেরকে সেখানে নানা রকম ফ্যাসিলিটি দিয়ে ডাকছে, বাংলাদেশ বিপরীতে বাংলাদেশ সরকার কিন্তু ফ্যাসিলিটিগুলি প্রত্যাহার করে, একটার পর একটা প্রত্যাহার করে নিয়েছে। ফলে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা আর একটু শঙ্কার জায়গায় যেতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কিংবা আরএমজি শিল্পে ভারতের অনেক বড় বড় যারা ছিলেন দক্ষ ম্যান, তারা কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অনেক শীর্ষ পর্যায়ে ছিলেন। পট পরিবর্তনের পরে কি সেটি তারা ভারতে চলে যাওয়ার কারণে সেটি কি বায়ারাও শিফট হয়ে যাচ্ছে, এরকম কি আশঙ্কা করছেন আপনি? না, ওই কারণে বায়ার শিফট হচ্ছে ব্যাপারটা এরকম না। বায়ার শিফট হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া সরকার যেভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করছে, সেই কারণেই মূলত যাচ্ছে। আপনি যদি দেখেন খোঁজে, যেমন আমাদের একটা ইপিক, একটা বড় গার্মেন্টস, উনি ওই ইপিকের মালিক
উড়িষ্যাতে একটা ফ্যাক্টরি করেছে, বিশাল বড় ফ্যাক্টরি। আচ্ছা। কেন করেছে? কারণ ওখানে জমি ফ্রি, ইন্টারেস্ট রেট বিলো 6%, তারপরে আবার আপনার শ্রমিকের বেতনের একটা অংশ সরকার দিবে, ইনভেস্টমেন্টের 30% সরকার দিবে, এরকম Right. নানা ফেসিলিটি দিচ্ছে। আবার এক্সপোর্টের বিপরীতে ইনসেনটিভ দিচ্ছে। আর আমাদের এখানে বলা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন হলে ইনসেনটিভ থাকবে না, সুতরাং আমাদের যা ইনসেনটিভ আছে এগুলি সব প্রত্যাহার করে নেওয়া হচ্ছে একটার পর একটা। তো এইভাবে আমরা কম্পিটিটিভনেসটা কিন্তু আর ধরে রাখতে পারছি না। বায়ারদের সাথে নেগোশিয়েট করে অর্ডার মানে এত মূল্য কম দেয়, প্রাইস কমিয়ে দিয়েছে, যেটা আমরা হয়তো নিতে পারছি না। সেক্ষেত্রে হাতেম ভাই, সাবকন্টিনেন্ট ওয়াইজ যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ ভারত পাশাপাশি দেশ, সেক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় ভারত যদি থাকে, আমরা বরাবরই নিম্নমুখী অবস্থায় যাব। সেক্ষেত্রে সরকারের কার্যকর কি আসলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার? সরকারের এই জায়গাতে আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি, স্টেক হোল্ডারদের সাথে বসে কি পলিসি নেওয়া উচিত বা নেওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা করে ওই অনুযায়ী যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে সম্ভব এটাকে টিকিয়ে রাখা। বিশেষ করে ধরেন আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, স্পিনিং মিলগুলির তো মানে একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এখন। অনেকগুলি স্পিনিং মিলও বন্ধ হয়ে গেছে। তো এইভাবে ইন্ডিয়া তো টার্গেট করেছে যে প্রথমে আমাদের স্পিনিং মিলটাকে বন্ধ করবে, এরপরে গার্মেন্টসটাকে বন্ধ করবে। সেক্ষেত্রে আমাদের আসলে পদক্ষেপটা কি হবে? আপনারা যারা আছেন স্টেক হোল্ডার কিংবা সরকারি পর্যায়ে, সেক্ষেত্রে আসলে বাস্তবিক কি পদক্ষেপ নেওয়া আমাদের যেতে যেমন পারে? ধরেন জ্বালানি সংকট রয়েছে, এটার সমাধান দরকার। তারপরে ধরেন ব্যাংকিং খাতের বর্তমানে যে সমস্যাগুলি রয়েছে এগুলির সমাধান হওয়া দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি জিরো টলারেন্স আসা দরকার। তারপরে আমাদের এনবিআর এর নানা রকমের সংকট সমস্যা রয়েছে, অসহযোগিতা, নানা দিক থেকে অসহযোগিতা রয়েছে, এরকম বহু উদাহরণ নজির আমাদের কাছে রয়েছে। এগুলি আলোচনা করলে অনেক সময়ের দরকার। তো সেই বিষয়গুলি যদি সমাধান হয় তাহলে কিন্তু সম্ভব আমাদের আবার ঘুরে দাঁড়ানো, আদারওয়াইজ এটা কিন্তু অসম্ভব। আর খাত ওয়াইজ, হাতেম ভাই, খাত ওয়াইজ তো উত্থান পতন আছেনই বিভিন্ন সময় আমাদের মৌসুম অনুযায়ী। সেক্ষেত্রে একটু যদি বলেন, রপ্তানি খাতের স্টেক হোল্ডার হিসেবে আপনারা কি মনে করেন যে ভেরিয়েশন করা, ডাইভার্সিফিকেশন করা, সেক্ষেত্রে আসলে কোন দিকে যাচ্ছে আমরা? ডাইভার্সিফিকেশনের জন্য আমরা অনেক দিন যাবতই চেষ্টা করছি, কিন্তু যেমন ধরেন ম্যানমেড ফাইবারে যাওয়ার কথা আমরা অনেক দিন যাবত বলছি, কিন্তু আমরা ওখানে যেতে পারছি না। কারণ ম্যানমেড ফাইবারের যে র মেটেরিয়ালস এই দীর্ঘদিন এবার কিন্তু সেই জায়গায় বাজেটে গিয়ে কিন্তু কিছু সুবিধা দেওয়া হয়েছে, যেটা অতীতে আমরা অনেক বলার পরেও কিন্তু আমরা পাইনি। যার কারণে ম্যানমেড ফাইবারে আমরা যেভাবে যাওয়া উচিত ছিল যেতে পারি নাই। হাই ভ্যালুড আইটেম, তারপরে আপনার যে সমস্ত আইটেমগুলিতে প্রফিট মার্জিন বেশি, সেই জায়গাগুলিতে আমরা যাইতে পারি না। আরেকটা কারণ, আমাদের টেকনিক্যাল নো হাউ পার্সনের অভাব রয়েছে। যদিও আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট মেশিনারিজ নিয়ে সমৃদ্ধ, তবে টেকনোলজিক্যালি আমরা কিছু পিছিয়ে রয়েছি। যেই জায়গাটাতে চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা বারবার বলছিলাম সরকারকে প্রয়োজনে তাদেরকে ইনসেন্টিভ দিয়ে হলো এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আনা হোক। আনলে পরে দুইটা জিনিস হতো, একটা হলো টেকনিক্যাল নো হাউ পার্সন আসতো এবং তাদের লেটেস্ট টেকনোলজি যেটা সেই টেকনোলজিটা আসতো আমাদের এখানে। পাশাপাশি আমাদের দেশের লোক যারা এই সেক্টরে আছে তারাও ওইগুলি দেখে শিখার একটা সুযোগ পেত। তো আমরা ওই জায়গাটাতেও কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আনতে পারিনি এখন পর্যন্ত। জনাব মোহাম্মদ হাতেম, আমাদেরকে চলন্ত অবস্থায় যুক্ত হয়ে আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের আয় এবং সবকিছু মিলে। আমাদের সাথে যুক্ত ছিলেন বিকেএম এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। নিত্যপণ্যের দামের সামান্য পরিবর্তনই সরাসরি প্রভাব ফেলে পরিবারের মাসিক বাজেটে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গেল এক বছরে কমতির দিকে ছিল চাল, পেঁয়াজ ও রসুনের দাম। তবে বাড়তির তালিকায় ছিল ডাল, কাঁচামরিচ, ভোজ্য তেল ও মাংসের বাজার। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দামের সামান্য পরিবর্তন কখনো সংকট, কখনো স্বস্তি দেয় পরিবারের মাসিক ব্যয়। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, জুন শেষে গেল এক বছরে কিছুটা কমতির দিকে ছিল চালের দাম। কেজিতে মোটা চালের দাম কমেছে প্রায় 10%। বিপরীতে সুগন্ধি চালের দাম বেড়েছে 36% পর্যন্ত। এদিকে প্রতি কেজি মসুর ডালের দাম 20.75% বাড়লেও খেসারির ডালের দাম কমেছে 9.5%।
মশলা জাতীয় পণ্যের মধ্যে কমেছে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২৭.27%, রসুন ২৯.17%, তবে এ সময় শুকনো মরিচ ৪৫.৬৫% আর ৫৭.১৪% বেড়েছে কাঁচা মরিচের দাম। ঊর্ধ্বমুখী ছিল ভোজ্য তেলের দাম। লিটারে খোলা সয়াবিন তেলের দাম ১৩.৬৮% আর পাম তেলের দাম বেড়েছে ৯.৩০%। ব্র্যান্ড ভেদে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ৫.৮৪% আর লিটারে খোলা সরিষার তেলের দাম বেড়েছে ০.২৪%। মাংসের বাজারেও ছিল ঊর্ধ্বগতি। কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৬.১৩% আর দেশি মুরগির দাম বেড়েছে ৬.৭৮%। ৮.৯৭% বেড়েছে গরুর মাংসের দাম আর ছাগলের মাংসের দাম বেড়েছে ৯.৭৬%। এদিকে বছর ব্যবধানে ডিমের দাম কমেছে ২%-এরও বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারণ বাজারে সপ্তাহ ব্যবধানে ২০ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, তবে কেজিতে ২ টাকা কমেছে সব ধরনের চালের দাম। সবজির দামে নেই তেমন ওঠানামা। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছে তার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর নিত্যপণ্যের বাজার। মাসের প্রথম শুক্রবার হয় হাতে বাজারের ফর্দ নিয়ে কিন্তু মাসিক আর সাপ্তাহিক বাজার করতে এসেছেন ক্রেতারা। আর আজ কিন্তু বাজারে ক্রেতার সমাগম গেল কয়েক সপ্তাহের তুলনায় বেশ বেশি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির বাজারে। সকাল থেকে বাজার ঘুরে যেটা দেখতে পেয়েছি যে কারওয়ান বাজারের অন্যান্য দিকের তুলনায় কিন্তু সবজির বাজারটা তুলনামূলক স্বস্তিদায়ক ক্রেতাদের কাছে। বেশিরভাগই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। যেমন বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৫০ টাকায়, ঢ্যাঁড়স ৪০ টাকায়, কাঁকরোল ৫০ টাকায়, পেঁপের কেজি ৪০ টাকা, ঝিঙা ৫০ টাকায় বিক্রি হচ্ছে, পটল ৪০ টাকায় বিক্রি হচ্ছে, লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বেগুন শসা ছাড়া কিন্তু ৫০ টাকার মধ্যেই কিন্তু বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন এখন বাজারের সরবরাহ বেশ ভালো, সামনে সরবরাহ আরও বাড়বে, দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি মুদির দোকানের কথা বলি, মুদির দোকানের দিকেও আমরা ঘুরে দেখেছি, সেখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন যে দাম কিন্তু তেমন বাড়েনি পণ্যের। গেল কয়েক সপ্তাহ ধরে একই দামে কিন্তু বিক্রি হচ্ছে ডাল, চিনি, মশলা, তেল। অর্থাৎ বাজেটে যেসব পণ্যের দাম কমানোর কথা বলা হয়েছিল সেগুলোর দাম কিন্তু কমেনি, আবার বাড়েওনি। ক্রেতারা বলছেন দাম না বাড়লেও দাম কিন্তু তাদের কাছে বেশ বেশি, অর্থাৎ এর আগে যেভাবে দাম বাড়ানো হয়েছিল সেই বাড়তি দামেই কিন্তু বিক্রি হচ্ছে পণ্যগুলো। তবে কিছুটা কমেছে জিরার দাম। যে জিরা গেল সপ্তাহে বিক্রি হয়েছিল ৬০০ টাকা কেজিতে, সেই জিরা কিন্তু এখন বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। এছাড়া মসুর ডাল চিকনটা ১৫০ টাকায় আর মোটা মসুর ডালের কেজি কিন্তু ১২০ টাকা। লবঙ্গ ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে, এলাচের কেজি কিন্তু ৪২০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত। দারচিনি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, ছোলার ডাল ৯৫ টাকা কেজি, চিনি কিন্তু বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। এদিকে কিন্তু সপ্তাহ ব্যবধানে ২০ টাকা বেড়েছে ব্রয়লারের দাম। গেল সপ্তাহে যে ব্রয়লারের মুরগি বিক্রি হয়েছিল ১৬০ থেকে ৭০ টাকায়, সেই ব্রয়লার কিন্তু এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। একই অবস্থা কিন্তু সোনালী মুরগির দামের ক্ষেত্রেও। সোনালী মুরগির দামও কিন্তু সপ্তাহ ব্যবধানে ২০ টাকা কেজিতে বেড়েছে। বর্তমানে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজিতে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে সরাসরি ছিলাম কারণ বাজারে। মুন্সিগঞ্জের প্রাচীন নদীবন্দর মীর কাদিম জৌলুস হারাচ্ছে দিন দিন। ভরা বর্ষাতেও লঞ্চ ভিড়তে পারছে না বন্দরে। ঘাট এলাকায় নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল আর খানাখন্দে ভরা সরু রাস্তায় ভোগান্তি চরমে। বিঘ্নিত হচ্ছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। এক সময়ের কর্মচাঞ্চল্য, বন্দর এখন শুনশান নিরাপত্তা। নেই ঘাট শ্রমিকদের হাঁকডাক, হকারদের ছুটাছুটি, নৌযান শ্রমিকদের ব্যস্ততা। বর্ষায়ও ভিড়ছে না লঞ্চ।
নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল আর সরু ও ভাঙাচোরা রাস্তার কারণে স্থলপথেও ভোগান্তি। দেশের অন্যতম এই বাণিজ্য কেন্দ্রটিতে স্থবিরতা। 3 শতাধিক ধানের চাতাল ও চালের আড়ত বন্ধ হয়ে গেছে। প্রভাব পড়েছে ডাল, তেল, আটা, ময়দা সহ বিপুল সংখ্যক কারখানা ও বাণিজ্যে। মাছের আড়তে কমেছে সরবরাহ। রাত দিন 24 ঘন্টা সরব থাকা ঘাটটি এখন কর্মচাঞ্চল্যহীন। দ্বিতীয় কলকাতা হিসেবে পরিচিত মীরকাদিম ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। পানি খুব কম, শুকনা, ছোট লঞ্চে ঢুকতে, ছোট ছোট লঞ্চগুলো 60 ফুট 65 ফুট লঞ্চগুলো ঢুকতে পারে না। ওদিকে পুট করছে, এই পুটের তো কাজে লাগাইতে হইব, এই জন্য মানুষের দেহানের লেগে গাড়টারে দেখতে ওদিকে লিয়ে গেল। খাল, বিল, নদী নালা সব শুকায় গেছে, ওই জন্য এটা বড় হয়ে গেছে। এখানে যানবাহন চলাচল করতে বিঘ্ন ঘটায়। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে মীরকাদিমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। এরই মধ্যে নয়নের খাল উদ্ধার কাজ শুরু হয়েছে। রাস্তাঘাটগুলো অবস্থা একটু খারাপ, তো এটার অবস্থা খুব শীঘ্রই আশা করি সরকারের যে এজেন্ডা, সরকারের যে চাওয়া পাওয়া, সেটা খুব শীঘ্রই তারা হাত দেবেন এবং রাস্তাঘাট খুব সুন্দর হবে। সরকারের যে সামর্থ্যতা, এটা আমরা দ্রুততার ব্যাগে পারবো না একটু সময় নিয়ে আমরা 6 মাসের মধ্যে করবো, এটা আমরা ফিজিবিলিটিটা আমরা স্টাডি করছি। BIWTA বলছে স্থানান্তরিত লঞ্চঘাট ধলেশ্বরীর মূল চ্যানেলের দূরে থাকায় বারবার ড্রেজিং করেও নাব্য ধরে রাখা যাচ্ছে না, তাই বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। 2005 সালের 25 সেপ্টেম্বর কাঠপট্টি লঞ্চঘাট প্রায় 1 কিলোমিটার ভেতরে মীরকাদিম এলাকায় সরিয়ে আনা হয়, কিন্তু এরপর থেকেই নাব্য সংকটসহ নানা কারণে এখানে নিয়মিত লঞ্চ ফিরতে পারছে না। সে কারণে এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাজারের চাহিদা কমে যাওয়ায় কুষ্টিয়ার খাজানগরে কমতে শুরু করেছে চালের দাম। গত এক সপ্তাহে প্রকার ও মানভেদে চালের দাম কমেছে 1 থেকে 2 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে খাজানগরে আছেন রিপোর্টার SM রাশেদ, সরাসরি আছে তার কাছে। কুষ্টিয়ার খাজানগরে যে অটো রাইস মিলগুলো রয়েছে এবং সেই সাথে সেমি অটো এবং হাস্কিং মিলগুলোর যে সংরক্ষণাগারগুলো রয়েছে, সেই সংরক্ষণাগারগুলোয় কিন্তু অতিরিক্ত চাল রয়েছে, যার কারণে কিন্তু চালের দাম কমছে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। মূলত সারা বাংলাদেশেই কিন্তু চালের চাহিদা কমে গেছে, যার কারণে এই চালের দাম কিন্তু কেজি প্রতি প্রকার এবং আকার ভেদে কমেছে 1 থেকে 2 টাকা বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। মূলত কুষ্টিয়ার যে খাজানগরে যে মিলগুলো রয়েছে, সেই মিল মালিকদের যে মূলত যে দাবি, সেটি হলো যে এখন কিন্তু সারা বাংলাদেশে চালের চাহিদা কমে গেছে, যার কারণে বিশেষ করে মিনিকেট, বাসমতি এবং কাজলতা যে 3 ধরনের চাল কুষ্টিয়া এই খাজানগর এলাকায় উৎপাদন হয়, সেইটি এলাকার কিন্তু চাহিদা কমে গেছে চালের চাহিদা, যার কারণে কিন্তু যারা আড়তদার যারা আছে তারাও কিন্তু চাল কিনছে না। বিশেষ করে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন যে আড়তগুলো রয়েছে সেখানেও কিন্তু চালের চাহিদা কমে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকরা, যার কারণে কিন্তু চালের দাম কিন্তু আস্তে আস্তে কমছে বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এখানে যারা সাধারণ ভোক্তা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন এই যে মূলত হঠাৎ করে এভাবে যদি চালের দাম যদি স্থির থাকে তাহলে আসলে তাদের সুবিধা হয়, তবে তারা কিন্তু যেটা দাবি করেছে যে বাজার মনিটরিং যাতে করা হয় প্রশাসনের পক্ষ থেকে, যাতে কেউ সিন্ডিকেট করে আবার চালের দাম বৃদ্ধি করতে না পারে সেই বিষয়ে নজরদারির দাবি জানিয়েছেন কিন্তু সাধারণ পর্যায়ের ভোক্তারা। তবে এখানে মিল মালিকরা যেটি দাবি করছেন যে মূলত তারা আসলে কোনো সিন্ডিকেট ব্যবসা করে না, সিন্ডিকেট কিন্তু আসলে মূলত এখানে যারা আড়তদার আছে তারাই কিন্তু মূলত সিন্ডিকেট করে বলে দাবি মিল মালিকদের। তবে কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যাদের ফুড গ্রেন লাইসেন্স আছে সেই অনুসারে যদি সকলে চাল মজুদ রাখে কিংবা যদি এর অতিরিক্ত কেউ মজুদ রাখে লাইসেন্সের বিপরীতে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আজ কিন্তু কুষ্টিয়ায় বাসমতি চাল বিক্রি হয়েছে 776 টাকায়, কাজলতা বিক্রি হয়েছে 52 টাকায় এবং এখানে যেটা মিনিকেট চাল বিক্রি হয়েছে 64 টাকায়। তো কুষ্টিয়ার খাজানগরে চালের দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম কুষ্টিয়ায়। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। সাপ্তাহিক ছুটির দিনে সাভারের বাইপাইল পাইকারি মাছ বাজারে বেশিরভাগ প্রজাতির মাছের দাম বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অন্যদিকে মানিকগঞ্জের ভাটপাউরে পাইকারিতে কমেছে সবজির দাম।
ঢাকার আশুলিয়ার বাইপাইলের আজিজ সুপারমার্কেট সংলগ্ন বৃহত্তর পাইকারি মাছের বাজারে ভোর থেকেই প্রতিদিন শুরু হয় বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে বাজার হয়ে ওঠে জমজমাট। তবে শুক্রবার চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম। এতে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ প্রজাতির মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। রুই মাছ আছে 350 টাকা, ইলিশ মাছ 1200 টাকা, শিং মাছ আছে 400 টাকা, 500 টাকা। ঝুরা মাছগুলো আছে বাটা মাছ আর তেলাপিয়া মাছের দামটা বর্তমানে একটু বেশি। এদিকে সপ্তাহ ব্যবধানে বর্ষাকালীন সবজির সরবরাহ বেড়েছে মানিকগঞ্জের ভাটবাউর সবজির আড়তে। এতে প্রতি কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বলে দাবি কৃষকের। আগের থেকে এই সপ্তাহে দাম আরো কম, এই কাস্টমার নিবারই চায় না, সস্তা। ঝিঙ্গা বেচতেছে হলো 20 টাকা কেজি, আর সিসন হলো 18 টাকা 20 টাকা আমরা আর কি, আর কুমড়া হলো 16 টাকা 18 টাকা। মালের দাম কম এবং কৃষকরা হতাশার মধ্যে আছে, সারের দাম বেশি তো এজন্য কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। মানিকগঞ্জের এই পাইকারি বাজারে প্রতিদিন সবজি বিক্রি করে কোটি টাকার বেশি লেনদেন করেন ক্রেতা বিক্রেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ছুটির দিনে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকদের। নীল জলরাশিতে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে সাগর উত্তাল রয়েছে, আর আবহাওয়া অফিস থেকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে গতকাল রাত থেকে। সেটি এখনো পর্যন্ত সাগর উত্তাল। আমরা যেটা দেখছি সাগরের বড় বড় ঢেউ সেটি উপকূলে আঘাত করছে। কিন্তু এর মাঝেও আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে 3টি পয়েন্টে। এখন যদি বলতে হয় লাইফগার্ড সংস্থা যেটি বলছে, প্রায় 70 থেকে 1 লাখের কাছাকাছি পর্যটক এখন কক্সবাজার সমুদ্র সৈকতে 3 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে, এবং তারা সমুদ্রের যে নোনা জল রয়েছে সেখানে উৎসবে আনন্দে মেতে রয়েছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি সকল বয়সী মানুষ, শিশু থেকে শুরু করে নারী পুরুষ বৃদ্ধ সবাই কিন্তু সাগরে নেমে পড়েছেন। কিন্তু কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি যদি বলতে হয়, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আবার রোদ, এখন তীব্র রোদ, ব্যবসা গরম পড়ছে। এর মাঝেও কিন্তু পর্যটকরা যেটি বলছে, বর্ষা মৌসুমে আসলে সাগরের যে উত্তাল ঢেউ সেই রূপ দেখার জন্য তারা কক্সবাজারে ছুটে এসেছেন, এবং তারা কক্সবাজার ছুটে এসে যে আনন্দ উচ্ছ্বাস করার যে তারা উপেক্ষা করেই কিন্তু উত্তাল সাগরের ঢেউ উপেক্ষা করেই কিন্তু আনন্দে মেতে রয়েছেন। তারা বলছেন পর্যটকরা যেহেতু সাগর উত্তাল রয়েছে সেক্ষেত্রে এখানে লাইফগার্ড কর্মীরা সতর্ক সংকেত দিচ্ছে, তারপর তারা গভীর সাগরে গিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। তবে আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক, এখানকার যারা লাইফগার্ড থেকে শুরু করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে জেটস্কি থেকে বিচ বাইক ঘোড়াওয়ালা থেকে শুরু করে ফটোগ্রাফার, তারা বেশ আনন্দিত। তারা যেটি বলছে, যেহেতু বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তাদের ভালো হচ্ছে। শুধু এখানকার সৈকত পাড়ের ব্যবসা নয়, অন্যান্য যে হোটেল ব্যবসা, 5 শতাধিক হোটেল মোটেল রেস্তোরাঁ যে ব্যবসা রয়েছে সেসব জায়গা সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে যেহেতু মানুষ ছুটে আসছে সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই চাঙ্গা, এবং তারা বেশ ভালো ব্যবসা করছে সেটি জানিয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু সাগর উত্তাল 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে, সেই ক্ষেত্রে সাগরের যেখানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক জায়গায় যেখানে লাইফগার্ড সেবা রয়েছে সেখানে লাল হলুদ পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, এবং লাইফগার্ড টাওয়ারে লাইফগার্ড সদস্যরা অবস্থান করছে, আবার নিচে বালিয়াড়িতে টহল দিচ্ছে, এবং অনেকে আমরা লক্ষ্য করছি বাঁশি বাজিয়ে এবং নানা ধরনের কাগজপত্র নিয়ে পর্যটকদের সচেতন করার জন্য যে কার্যক্রম চালিয়ে যাওয়া সেটি করছে। তবে আমরা লক্ষ্য করেছি লাইফগার্ডের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ বিচ কর্মীরাও সার্বক্ষণিক নজরদারি রেখেছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। পর্যটকদের পদচারণার খবর জানতে সরাসরি ছিলাম কক্সবাজারে। অতিবৃষ্টি ও খরায় ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের মরিচ চাষিরা। ঋণ করে বিঘার পর বিঘা মরিচ চাষ করে ক্ষতির মুখে তারা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচ গাছে ঝরে যাচ্ছে ফল ফুল, অনেক জায়গায় ঢলে মরে যাচ্ছে গাছ। ভরা মৌসুমে মানিকগঞ্জের 7 উপজেলায় ক্ষতির মুখে চাষিরা।
অতি খরায় শুকিয়ে যাচ্ছে গাছ, আবার অতি বৃষ্টিতে বিঘার পর বিঘা মরিচের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেত। নানা রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। রাত দিন পরিশ্রম করেও লাভের মুখ দেখছেন না বলে দাবি তাদের। আমরা তো মনে করেন যে ঋণ মিন করে এই মরিচ গাছ করছি, ক্ষেত করছি, শস্য করছি, মাইটেইছি, তারপরে এই বৃষ্টিতে এই গাছগুলো মরে গেছে। বৃষ্টি নামে তারপরে পুরা রোদ, এত রোদে এই বেলা দেখলে বিকাল বেলা এসে দেখে মরিচ সব টলে গেছে। কিস্তি উঠেছিলাম সবই আমাকে চলে গেল, কি করবেন আমরা? খাল বন্ধ হয়ে গেছে, খালের পানি যায় না, এজন্য পানি বাইজে মরে গেছে সব। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। খরার পরিমাণে যদি তাপমাত্রা কোনো কারণে 38 ডিগ্রি বেশি হয় তাহলে মরিচের গাছ কুঁচকে যায়, এবং আবার যদি খুব বেশি বৃষ্টিপাত হয়ে পানি জমে থাকে তাহলে মরিচ গাছের সমস্যা হয়। সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উভয় ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৩,৮০০ হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুত্বের বন্ধন শীর্ষক এই কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশসেরা ৮২ জন রিটেলার অংশগ্রহণ করেন। কনফারেন্সে আকিজ বিল্ডিং সলিউশন ক্লাস্টার সিও আসাদুল হক সুফিয়ানি, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তাক আহমেদ ও আকিজ সিমেন্টের হেড অব মার্কেটিং সুব্রত কুমার সিংহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, আকিজ রিসোর্স সবসময় বিশ্বাস করে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক। শিকড়ের সঙ্গে সংযোগ, স্মৃতির সঙ্গে নতুনত্বের মেলবন্ধন, এই ভাবনাকে ধারণা করে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস মার্ভেল অফ টুমরো এর পঞ্চম আসর। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে প্রতিপাদ্য ছিল ব্যাক টু অরিজিন, যেখানে ৯০-এর দশকের সংস্কৃতি, নস্টালজিয়া ও সৃজনশীল চেতনাকে নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্ভাবনী ভাবনার সঙ্গে যুক্ত করা হয়। দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিলের টাইটেল স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি ও উদ্যাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজস্ব অবস্থানকে শক্তিশালী করেছে। এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে মোট ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দেশের বিভিন্ন অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তি। জাঁকজমকপূর্ণভাবে সম্পূর্ণ হলো আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল ফেস্ট ২০২৬-এর প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার আর্জেন্টিনার সমর্থক বনাম ব্রাজিল সমর্থক দলের মধ্যকার আয়োজিত এই বিশেষ ম্যাচ ঘিরে মেতে উঠেছিল পুরো বুয়েটের ফুটবল প্রেমী শিক্ষার্থীরা। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের চিফ মার্কেটিং অফিসার গালিব মোহাম্মদ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর AKM মাসুদ, বুয়েটের ফুটবল উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোস্তফা আলী এবং বুয়েট ফুটবলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মীর তারেক আলী। ক্রিপ্টোকারেন্সির বাজারে হঠাৎ চাহিদা বাড়ায় বাড়তে শুরু করেছে বিটকয়েনের দাম। একই পথে চলছে ইথারও। এদিকে বাইন্যান্স ধারাবাহিক পতনে থাকলেও দাম বৃদ্ধির দাপটে রয়েছে সোলানা। চাহিদা বেড়ে যাওয়ায় আবার শুরু করেছে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে ২% বেশি দাম বেড়ে শুক্রবার এই মুদ্রা বিনিময় হয়েছে $৬১,২৯২। অবশ্য এই মূল্য ৪ সপ্তাহ আগের তুলনায় ৩.৭৭% কম। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, চলতি প্রান্তিক শেষে একটি বিটকয়েনের দাম $৬০,৫০০ নামতে পারে, তবে বছরের শেষ দিকে হতে পারে $৬৮,০৩০। একই অবস্থা ইথারেও। এক সপ্তাহ সহ ৮% দাম বাড়লেও মাসের হিসাবে কমেছে $৩.৫% বেশি। বর্তমানে একটি ইথার বিক্রি হচ্ছে $১,৭০৩। ইথার বিটকয়েন ঘুরে দাঁড়ালেও ধারাবাহিক পতনের মুখে রয়েছে বাইন্যান্স। এক সপ্তাহে ১.২৯% আর মাসে সোয়া ৭% দাম কমে শুক্রবার সকালে $৫৬১ বেচাকেনা হয়েছে এই মুদ্রা।
দাম কম থাকলেও বাজারে বেশ দাপটে রয়েছে সোলানা। সপ্তাহ ব্যবধানে 12.19 আর এক মাসে 17.21% বেড়েছে এই ক্রিপ্টো মুদ্রার দাম। বর্তমানে এক একটি বিক্রি হচ্ছে প্রায় $81। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে ভিয়েতনাম। ধারাবাহিক দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশটিকে এ মর্যাদা দিয়েছে বিশ্বব্যাংক। দাতা সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী 2025 সালে ভিয়েতনামের মাথাপিছু আয় পৌঁছেছে $4,970, যা উচ্চ মধ্যম আয়ের দেশের জন্য নির্ধারিত সীমার চেয়েও বেশি। চলতি বছর থেকে ব্যবসা বান্ধব সংস্কার, শিল্পায়ন এবং অবকাঠামোগত খাতে বিনিয়োগের মাধ্যমে 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েছে দেশটি। হরমুজ প্রণালীতে মার্কিন যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে আন্তর্জাতিক নৌপথ বন্ধের যে কোনো উদ্যোগকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে হরমুজ প্রণালী নিয়েও বাড়ছে উত্তেজনা। ইরান জানিয়েছে এই কৌশলগত নৌপথে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। জবাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস বলেন, আন্তর্জাতিক নৌপথ বন্ধের কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এর মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তেহরানের কূটনৈতিক কার্যক্রম। অস্ট্রিয়া 1 জুলাই থেকে তেহরানে তাদের দূতাবাসের নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করেছে। তবে কনসুলার সেবা কবে থেকে শুরু হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে ভিয়েনা। পর্যবেক্ষকদের মতে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও সমান্তরালভাবে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। রোবট শিল্পে একের পর এক চমক দেখাচ্ছে চীন। এবার সেই যাত্রায় যোগ হলো নতুন অধ্যায়। দেশটিতে চালু হয়েছে প্রথম রোবোটিক্স স্কুল, যেখানে মানুষের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে রোবটকে। লক্ষ্য ভবিষ্যতের স্মার্ট রোবটকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। কখনো টেনিস বল খেলছে, আবার কখনো পিয়ানো বাজাচ্ছে রোবট। দেখে মনে হবে যেন মানুষের মতোই একের পর এক দক্ষতার পরিচয় দিচ্ছে মেশিন। পূর্ব চীনের হাংজৌ শহরে প্রথমবারের মতো চালু করা হয়েছে রোবোটিক স্কুল। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে রোবটকে আরও দক্ষ করে তুলতে এই উদ্যোগ নিয়েছে চীন। স্কুলটিতে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে রোবটকে। চারপাশের পরিবেশ বুঝতে, মানুষের সঙ্গে কথা বলতে, তথ্য বিশ্লেষণ করতে এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে শেখানো হবে। এরপর সেই সিদ্ধান্ত অনুযায়ী নিজ থেকে কাজ করতে পারবে রোবট। আমরা আশা করছি এই রোবোটিক্স স্কুল থেকে প্রশিক্ষণ শেষ করার পর আমাদের রোবটগুলো বাস্তব পরিবেশে, বিশেষ করে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় কাজ করতে পারবে। প্রতিষ্ঠানটিতে রয়েছে 4টি আলাদা স্কুল। এর মধ্যে আছে প্রযুক্তি, চিকিৎসা, শিল্পকলা এবং শারীরিক শিক্ষা বিভাগ। প্রতিটি বিভাগে বাস্তব কাগজের উপযোগী করে রোবটকে আলাদা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। রোবটের নিরাপদ ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে চীন। দেশটির আশা, এই উদ্যোগের মাধ্যমে আরও উন্নত রোবট তৈরি হবে, যেগুলো ভবিষ্যতে হাসপাতাল, কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে মানুষের সহকারী হিসেবে কাজ করবে। ইশিতা আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন শুল্ক আর মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা দেশের রপ্তানি বাণিজ্যে। সদ্য বিদায়ী অর্থ বছরে $28 কোটি কমেছে আয়। অর্ডার কমায় পোশাক খাতই হারিয়েছে $1 বিলিয়ন। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে চড়া মুরগির বাজার। সোনালী ও ব্রয়লার কেজিতে বেড়েছে 20 টাকা। ওঠানামা নেই সবজি ও মাছের দরে। চালের দাম কমায় স্বস্তি। এবং অবৈধ দখল ও নাব্য সংকটে বর্ষায়তেও লঞ্চ ভিড়তে পারছে না মুন্সিগঞ্জের মীরকাদিম নদী বন্দরে। ব্যবসা বাণিজ্য ব্যাহত। বন্দর সচলে উদ্যোগ নেওয়ার আশ্বাস জনপ্রতিনিধি। এই ছিল এ সময় বাণিজ্যে।
দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।